আমাদের এই মহান দেশ ভারতবর্ষের বৃহত্তম রাজ্য রাজস্থানের হৃদয়ে অবস্থিত আজমের শহর। আর এই শহরে আছে ভারতের অন্যতম পবিত্র স্থান আজমের শরীফ দরগা। আজমের দরগা শরীফ হলো সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। 1200 শতকে তিনি ইসলাম, মানবতা আর ভালোবাসার বাণী ছড়িয়ে দিতে এই আজমের আসেন। গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর জন্য তাকে বলা হয়েছিল গরিব নওয়াজ, অর্থাৎ গরিবের বন্ধু। তাই প্রতি বছর লাখো ভক্ত জাতি ধর্ম নির্বিশেষে এখানে আসে আশীর্বাদের জন্য। তাই এবারে আমিও বাড়ি থেকে প্রায় 1700 কিমি দূরে চলে এসেছি আজমির। ইতিহাস, ধর্মীয় আধ্যাত্মিকতাকে উপলব্ধি করব, আর সাথে থাকবেন আপনিও। এই ভিডিওতে শুধু আজমির দরগা না, আজমিরের আরও অন্যান্য দর্শনীয় স্থান, এছাড়া নানান খুঁটিনাটি তথ্য এই সমস্ত নিয়েই থাকছে। তাই অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। শুরুতেই বলি, ভারতবর্ষের পূর্ব প্রান্ত থেকে এত দূরে এই পশ্চিম প্রান্তে আমি কিভাবে পৌঁছালাম। ভারতবর্ষে যাত্রা করার জন্য সবচেয়ে স্বল্প খরচের মাধ্যম ট্রেন। তাই এবারে আমিও এসেছি ট্রেনে। শিয়ালদা থেকে রাত্রি 10:55 12987 শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস করে 26 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি আজমির। আমি স্লিপারে এসেছি। স্লিপারে ভাড়া মাত্র 706 টাকা। এছাড়া এই ট্রেনে এসি 3 টায়ার 1735, এসি 2 টায়ার 2635 এবং ফার্স্ট ক্লাস 4445 ইত্যাদি রয়েছে। এই ট্রেন যেহেতু প্রতিদিন চলে, তাই আপনারা চাইলে এই ট্রেনে নিঃসন্দেহে আসতে পারেন। এছাড়া সাঁতরাগাছি থেকে সপ্তাহে একদিন সোমবার 0861 সাঁতরাগাছি আজমির উইকলি স্পেশাল চলে। তবে এই ট্রেনটি অনেকটাই সময় নেয়, প্রায় 43 ঘন্টা সময় নিয়ে আসে। আমি উভয় ট্রেনে যাত্রা করেছি এবং তার ভিডিও আগে আমার চ্যানেলে আপলোড আছে। আপনারা এই ভিডিও দেখার পরে সেগুলি দেখতে পারেন। সুপ্রভাত, আজমির শরীফ থেকে আপনাকে স্বাগতম। 20 তারিখ রাত্রিবেলা শিয়ালদা আজমির যে সুপারফাস্ট এক্সপ্রেস, সেই ট্রেনে চেপে 22 তারিখ ভোরবেলা আমি চলে এসেছি আজমির। এবং রাত্রি বলতে ভোরটা আজমিরে কাটিয়ে এখন সকাল 9:30 আমি চলেছি দরগা শরীফের দিকে। আজকে 22 তারিখ, 22শে আগস্ট। আকাশের মুখ একটু ভার, বৃষ্টি হচ্ছে টুকটাক, বুঝতে পারছেন, ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। আজমির দরগার কাছে আছে এই বাজার, এবং এই বাজারে রয়েছে একাধিক দোকান। তো এখান থেকেই একটা টুপি নিয়ে নিলাম, যেহেতু দরগাতে কিন্তু খালি মাথায় প্রবেশ করতে নেই। যদি আমি টুপি এনেছি সাথে, তবুও একটু নতুনত্ব টুপি নিয়ে নিলাম, 50 টাকা করে নিলাম। আজমির শরীফ দরগার একেবারে গেটের কাছে আছে বিভিন্ন যে দোকান দিয়ে, দেখুন গোলাপ ফুল থেকে শুরু করে নকলদানা, চাদর, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে চাদর 200 থেকে শুরু, হাজার টাকা দামের চাদর, কিন্তু 10-12 হাজার টাকা দামের চাদর আপনারা পেয়ে যাবেন। এটি পবিত্র আজমির দরগার 1 নম্বর গেট, অর্থাৎ নিজাম গেট। এরই বাইরে আছে একাধিক দোকান, যেখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস সংগ্রহ করতেই পারেন। একটা ব্যাপার, আপনারা যদি এই সমস্ত দোকান থেকে চাদর বা নকলদানা বা ফুল কেনেন, সেক্ষেত্রে কিন্তু এনারা আপনাকে ফ্রিতেই জুতো রাখতে দেবে বা চপ্পল রাখতে দেবে। আপনাদের চটি জুতো এসব দোকানে না রেখে আপনারা চাইলে দরজার বাইরে যে স্টল আছে, সেখানে মাত্র 10 টাকার বিনিময়ে টোকন সংগ্রহ করে সেফলি আপনাদের জুতো চটি রাখতে পারেন। এক জোড়া জুতোর জন্য এখানে 10 টাকা নেয় এবং আপনাকে টোকনও দেবে। আমরা প্রবেশ করলাম 1 নম্বর গেট দিয়ে। এটি বিখ্যাত নিজাম গেট। এটি দরগা শরীফের প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। বিশাল ও দৃষ্টিনন্দন এই গেটে মুঘল রাজস্থানী স্থাপত্যের নিদর্শন পাওয়া যায়। এই গেটটি হায়দ্রাবাদের নবাব মীর উসমান আলী খান নিজাম 1911 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। তার নাম অনুসারেই দরজাটির নাম নিজাম গেট। নিজাম গেটের পরে এটি জাহাঙ্গীর গেট। মুঘল সম্রাট জাহাঙ্গীর এই গেটটি নির্মাণ করেন। তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের প্রতি গভীর ভক্তি রাখতেন এবং দরগাহে ভক্তদের সহজে প্রবেশের জন্যই এই গেটটি নির্মাণ করেন। দরগা শরীফের বাইরেও যেমন প্রচুর দোকান আছে, এ হচ্ছে জাহাঙ্গীর গেট দিয়ে প্রবেশ করার পরে বাম দিকে আছে একাধিক দোকান।
এবং এখানে দেখতে পাচ্ছেন চাদর থেকে শুরু করে গোলাপ ফুল থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন আপনারা। আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বুলান দরওয়াজা। এই বুলান দরওয়াজা এটি শুধু একটি গেট নয়, বরং দরগা শরীফের ঐতিহ্য এবং গৌরবের প্রতীক। সম্রাট আকবর 1576 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। পবিত্র দরগা শরীফের বুলান দরওয়াজার দুপাশে রাখা আছে আজমিরের এই বিখ্যাত কড়াই দুটি, একটি বড় কড়াই এবং একটি ছোট কড়াই। এটি বড় কড়াই। সম্রাট আকবর এই কড়াইটি দান করেছিলেন। এই কড়াইটি এতটাই বিশাল যে একসঙ্গে 4800 কেজি চাল, ডাল, ঘি দিয়ে খাবার রান্না করা যায়। হিসেব করলে প্রায় হাজার হাজার মানুষ একসঙ্গে এই খাবার খেতে পারেন। বিশেষ দিনগুলিতে এই কড়াই রান্না করা হয় এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। ভক্তরা নজরানা হিসেবে চাল, ডাল, ঘি, টাকা ইত্যাদি কিন্তু কড়াইতে দান করেন। বড় কড়াই ঠিক উল্টো দিকে রাখা আছে ছোট কড়াই। এটি সম্রাট শাহজাহান দান করেন। এই কড়াইতে 2400 কেজি খাবার একসঙ্গে রান্না করা যায়। এটিও ভক্তদের নজরানা এবং চাহিদা অনুযায়ী ব্যবহার করা হয়। কড়াই দুটি দেখার পরে একটু সামনে এগোলে চোখে পড়বে অজুখানা। এবার অজু করার পালা। অজু করে তারপরে দরগা শরীফে এবং মসজিদে প্রবেশ করতে হবে। দরগা শরীফের অজুখানার ঠিক ডান হাতে আছে আকবরী মসজিদ। এই ঐতিহাসিক মসজিদটি সম্রাট আকবর 1571 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। মসজিদটি পুরোপুরি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি, যা দেখলেই মুঘল স্থাপত্য শৈলীর সৌন্দর্য চোখে পড়ে। কথিত আছে সম্রাট আকবর দরগা শরীফে এসে মনের ইচ্ছে পূরণের জন্য মানত করেন এবং তেনার পুত্র সেলিম জন্মগ্রহণের পরে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। পবিত্র আজমির দরগার কেন্দ্রে আছে খাজার সমাধি, আর সমাধিকে কেন্দ্র করেই চারিদিকে ঝলমলে স্থাপত্যকলা। একদিকে কাওয়ালি গানের আসর, অন্যদিকে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, আর হাজারো ভক্তের দোয়া। এসব নিয়ে সত্যিই এক পরম আধ্যাত্মিক পরিবেশ। সাধারণত প্রতি বছর উরস উৎসবের সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে দরগা শরীফে। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুম্মার দিন অর্থাৎ শুক্রবার একটু বেশি ভিড় হয়। আজ 22শে আগস্ট শুক্রবার এই জুম্মাটা দরগার মধ্যে অবস্থিত শাহজাহানি মসজিদে আদায় করতে পারবো। সৌভাগ্যই বটে। দরগা শরীফের আঙিনাতেই অবস্থিত আরেক সৌন্দর্য স্থাপত্য এই শাহজাহানি মসজিদ। সম্রাট শাহজাহান 1647 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন। পুরো মসজিদটি ঝকঝকে সাদা মার্বেল দিয়ে তৈরি। মসজিদের ভিতরে রয়েছে সূক্ষ্ম খোদাই, ফুল ও লতাপাতার নকশা, যা মুঘল শিল্পকলার অপূর্ব উদাহরণ। মসজিদটির দৈর্ঘ্য 140 ফুট এবং প্রস্থ 40 ফুট। মোট 52টি খিলান দিয়ে এই মসজিদটি সাজানো, যা দেখলে মনে হয় যেন মার্বেল দিয়ে আঁকা এক অপূর্ব শিল্পকর্ম। মসজিদটি দরগা শরীফের আঙিনায় অবস্থিত এবং এখানে নিয়মিত নামাজ আদায় হয়ে থাকে। আজ জুম্মাবার এবং দর্শনার্থীদের আরও ভিড় জমেছে নামাজ আদায়ের জন্য। এই শাহজাহানি মসজিদ আজমের দরগার সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে তোলে। তাই দর্শনার্থীরা এলেই এই মসজিদটিও একবার ঘুরে দেখেন। জুম্মার নামাজ আদায় সম্পন্ন হলে দরগা চত্বরে একটু সময় অতিবাহিত করে বাইরের দিকে বার হওয়ার সময় দেখলাম অজুখানা এবং আকবরী মসজিদের মাঝের জায়গাতে এখানে লঙ্গরখানা হয়েছে। এখানেই খাবার দেওয়া হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এই লঙ্গরখানা থেকেও খাবার খেতেই পারেন। সকাল থেকে দরগা শরীফে অনেকটাই সময় অতিবাহিত করলাম। এবার আজমিরের অন্যান্য দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার পালা। দরগা শরীফ থেকে বার হয়েই নিজাম গেটের পাশ দিয়ে যে রাস্তা, সে রাস্তা পথে আগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্য ঢাই দিন কা ঝোপড়া দেখতে। এই রাস্তা পথে আছে একাধিক হোটেল, একাধিক দোকান। আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার সেরেও নিতে পারেন। দরগা শরীফ থেকে মিনিট দুয়েকের মধ্যেই আমি এসে পৌঁছে গেলাম ঢাই দিন কা ঝোপড়ার যে প্রবেশদ্বার, সে প্রবেশদ্বারে। আজ যেহেতু শুক্রবার, জুম্মাবার, এখানেও কিন্তু প্রচুর ভিড়ভাড় রয়েছে।
আজমির শহরের এক অনন্য স্থাপত্য এই 2.5 দিন কা ঝোপড়া। কথিত আছে মাত্র 2.5 দিন এই যে মসজিদ তার মূল কাঠামোটি তৈরি করা হয়েছিল, আর সেই থেকেই এই জায়গার নাম 2.5 দিন কা ঝোপড়া। এই ঐতিহাসিক স্থাপত্যটি আজমির শহরের একটি প্রাচীন মসজিদ এবং এটি দরগা শরীফের একেবারে কাছে অবস্থিত। এখান থেকে চারিপাশে পাহাড়ের ভিউ সুন্দরভাবে দেখা যায়, তাই বিকেলে সূর্যাস্তের মুহূর্তে এখানে স্থানীয় এবং ট্যুরিস্টদের ঢল নামে। মূলত এটি ছিল সাংস্কৃতিক কলেজ এবং মন্দির কমপ্লেক্স। পরে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবক 1199 সাল নাগাদ মন্দিরটি ভেঙে মসজিদ নির্মাণ করেন। এই স্থাপত্যে আছে হিন্দু ও জৈন মন্দিরে খোদাই করা স্তম্ভ, আরবি লিপির ক্যালিগ্রাফি এবং বিশাল খিলান। প্রায় 700টি স্তম্ভ দিয়ে মসজিদটি সাজানো, কিন্তু সবগুলো একই রকম নয়, প্রতিটি আলাদা ডিজাইনের। মসজিদের সামনের দিকে বড় খিলান এবং দেওয়ালে কোরআনের আয়াত খোদাই করা আছে। বর্তমানে এটি একটি প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ। পর্যটক এবং ইতিহাসবিদদের কাছে কিন্তু এই জায়গাটি খুবই জনপ্রিয়। বিকেলের এই মুহূর্তে যত ট্যুরিস্ট এখানে আছে কিন্তু তারও বেশি ফটোগ্রাফার, মানে প্রচুর ফটোগ্রাফার আছে, তো ফটো তুলতে চাইলে কিন্তু কোনো সমস্যা হবে না। এই দেখুন বিভিন্ন ড্রাই ফ্রুটস এখানে বিক্রি হচ্ছে, এই কাপে 20 টাকা। আট থেকে 10 রকমের ফল লস্যির মধ্যে দেওয়া আছে এবং সাথে কেশর দেওয়া আছে। দারুণ লাগছে খেতে, দারুণ টেস্ট। কোনো জায়গায় প্রথম ঘুরতে গেলে সেই জায়গা অবশ্যই উচিত একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করা, সেক্ষেত্রে অনেক ইনফরমেশন আপনারা পাবেন। যেমন এখন বিকেল 5টা 15 আমি দরগা চত্বর থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আনাসাগর লেকের পাশে। ওই চত্বর থেকে হেঁটে এলাম, আমার মিনিট 10 সময় লাগলো। আনাসাগর লেক আসার জন্য আমার মনে হয় যে গাড়ি না করাই ভালো। টুকটুক করে হেঁটে আসবেন, লোকাল কাজাকা দেখতে দেখতে আসবেন, বাজারের মধ্য দিয়ে আসবেন, বিভিন্ন রকম দোকান পাশারির মধ্য দিয়ে চলে আসবেন। রাজস্থানের মরুভূমির মাঝে এক অপূর্ব জলাধার, আজমের শহরের প্রাণ, ঐতিহাসিক এই আনাসাগর লেক। 1200 শতকে আনাজি চৌহান নামের এক রাজপুত্র এই বিশাল হ্রদ খনন করান। তার নামেই এই হ্রদের নাম রাখা হয় আনাসাগর। প্রায় 13 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদ আজও একইভাবে মোহনীয়। বিকেলের মুহূর্তে এখানে দারুণ মনোরম পরিবেশ। হ্রদের এক পাশে দাঁড়িয়ে ওপাশের একাধিক পাহাড় চূড়া সুন্দরভাবে দেখা যায়। মুঘল সম্রাট শাহজাহান হ্রদের পাশেই তৈরি করেছিলেন চমৎকার মার্বেল বাড়াধরি বা খোলা বারান্দা, আর সম্রাট জাহাঙ্গীর বানিয়েছিলেন সুন্দর দৌলতবাগ। এ দুটি মিলেই লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। একেবারে রাস্তার উপরে আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারে জনপ্রতি 25 টাকা করে টিকিট, এবং ফরেনার হলে সেক্ষেত্রে 300 টাকা। এই হচ্ছে প্রবেশ পথ। দৌলতবাগ আনাসাগর লেকের তীরে অবস্থিত। এটি একটি সুন্দর উদ্যান যা সম্রাট জাহাঙ্গীর 1700 শতকে এটি নির্মাণ করেন। একসময় মুঘল সম্রাটদের প্রিয় অবসর যাপনের স্থান ছিল এটি। আজও এটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের কাছে একটি শান্ত পরিবেশের জায়গা। লেকের সৌন্দর্যের সাথে দৌলতবাগ আজও উপভোগ্য। এর সাথে আছে বাড়াদড়ি। বাড়াদড়ি মানে হলো 12 দরজা মার্বেল বা প্যাভিলিয়ন। আনাসাগর লেকের ধারেই এই বাড়াদড়ি বানান সম্রাট শাহজাহান। সম্পূর্ণ সাদা মার্বেল দিয়ে তৈরি এই স্থাপত্য আজও নজর কাড়া। খোলা বারান্দার মতো এই জায়গা থেকে আনাসাগর লেকের দারুণ ভিউ পাওয়া যায়। শীতল বাতাস, চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহাসিক স্থাপত্য মিলে এটি ভ্রমণকারীদের কাছে এক আকর্ষণীয় স্থান। বর্তমানে এই দৌলতবাগ পার্ক থেকেই আনাসাগর লেকের উপরে বোটে ভেসে বেড়ানোর সুযোগও আছে। আপনারা চাইলে সেটিও করতে পারেন। এই আজমিরের একটি অন্যতম মনোরম কৃত্রিম লেক হচ্ছে এই আনাসাগর লেক। এই লেক চত্বরে এসে একটু পাইচারি মারলে আপনার ভালো লাগবে। আজমেরের
আরেক অন্যতম দর্শনীয় স্থান হলো তারাগড়। আজমের শহরের আরাবল্লী পাহাড়ের উপরে একটি ঐতিহাসিক দুর্গ আছে, সেটি হলো তারাগড় ফোর্ট। স্বল্প খরচে তারাগড় ফোর্ট যাওয়ার জন্য আমি আবারও চলে এসেছি ঢাইদিনকা ঝোপড়ার কাছে। এখান থেকে প্রতিদিন সারাদিন ব্যাপী তারাগড় যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায়। জনপ্রতি মাত্র 150 টাকা নেয় এবং তারাগড়ে ঘুরিয়ে আবারও নিয়ে আসে। সময় দেয় তারাগড়ে ঘোরার জন্য 2 ঘন্টা। আপনারা চাইলে দরগা বাজার চত্বর থেকেও গাড়ি নিয়ে তারাগড় যেতে পারেন। ওনারা 600 থেকে 700 টাকা রিজার্ভে নিয়ে থাকে। এই হচ্ছে এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে পার্থক্য। আমি মনে মনে ভেবে এসেছিলাম রাজস্থানে গিয়ে প্রচণ্ড গরম হবে, তবে বৃষ্টির আবহাওয়া। এখানে এসে মনে হচ্ছে আমি হিমালয়ের কোনো হিল স্টেশনে চলে এসেছি। এই যে মরুভূমির দেশ, তা বোঝার একেবারে উপায় নেই। তারাগড়ের এই দুর্গটি চৌহান রাজারা নির্মাণ করেছিলেন এবং 1354 শতক নাগাদ এটি পুনর্নির্মাণ করা হয়। এটিকে অনেক সময় স্টার ফোর্ট নামেও ডাকা হয়। দুর্গটি আরাবল্লী পাহাড়ের উপরে 2885 ফুট উচ্চতায় অবস্থিত। সেখান থেকে পুরো আজমের শহর এবং আনাসাগর লেককে সুন্দরভাবে দেখা যায়। দুর্গে যাওয়ার জন্য যে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সেটিও বেশ চমকপ্রদ। মুঘল আমলে এই দুর্গ সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ব্রিটিশদের সময়ে এটি কারাগার হিসেবে ব্যবহার করা হতো। দুর্গ থেকে সানসেট ভিউ আজমেরের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। এই তারাগড়ে আছে মিরান সাহেবের দরগা, যিনি একজন সুফি সাধক ছিলেন এবং যুদ্ধে শহীদ হন। বর্তমানে তারাগড় দুর্গ পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি আজমের ভ্রমণের অন্যতম দর্শনীয় স্থান। এই বর্ষামুখর আবহাওয়াতেও তারাগড় ফোর্ট দারুণ লাগলো এবং এখান থেকে দারুণ সুন্দরভাবে আমরা আজমের শহরটা দেখতে পেলাম। এবং এখানে একটি স্থানীয় হোটেল মদিনাতে পছন্দ মতো কিছু খাবার খেয়ে নিলাম। এখানে বিভিন্ন রকম খাবার আইটেম আছে এবং দাম কিন্তু স্বল্পই। এবার প্রশ্ন হচ্ছে, আজমির ঘুরতে এসে আপনারা থাকবেন কোথায়? আজমির দরগার আশেপাশে আছে প্রচুর হোটেল, যে সমস্ত হোটেলের ভাড়া 600 থেকে শুরু হয় এবং বাজেট অনুযায়ী আপনারা বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন। আমি কিছু হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।